হ্যালো এভরিওয়ান, আজকে আবার চলে এসেছি তোমাদের ভূগোলের পেজ নম্বর 323 নিয়ে আলোচনা করতে। 323 নম্বর পেজের সরাসরি প্রশ্নতে চলে আসি কথা না বাড়িয়ে। 323 নম্বর পেজে বিভাগ ক্ষয়ের কি লেখা রয়েছে না, সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমেই কি লেখা রয়েছে দেখো, যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, বহন ও সঞ্চয় কার্যের মধ্যে সামঞ্জস্য তৈরি হয়, অর্থাৎ যে প্রক্রিয়ায় আমাদের ক্ষয় হচ্ছে, বহন হচ্ছে এবং সঞ্চয় কার্য হচ্ছে, এদের মধ্যে একটা সামঞ্জস্য তৈরি হয়, কি বলে? চারটে অপশন রয়েছে। এ ক্ষয় সাধন, বি স্তূপীকরণ, সি পর্যায়ন এবং ডি আবহ বিকার। চলো পয়েন্টগুলোকে নিয়ে একটুখানি বিশ্লেষণ করি। ক্ষয় সাধন কি লেখা রয়েছে? ক্ষয় সাধন, ক্ষয় সাধন জিনিসটা কি? আমাদের যে বহির্জাত প্রক্রিয়াগুলো রয়েছে, নদী, বৃষ্টিপাত হচ্ছে, বায়ু প্রবাহ, এর ফলে ভূমির উপরের অংশ কি হয়? ক্ষয়প্রাপ্ত হয়। এখন সেটাকেই বলছি ক্ষয় সাধন, কিন্তু এখানে তো শুধু ক্ষয় বলেনি, ক্ষয়, বহন এবং সঞ্চয়। অর্থাৎ ধরো কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো অনেক উঁচু, ক্ষয়ে কি হবে? নিচু হয়ে যাবে, এবং নিচু হয়ে ক্ষয়জাত যে পদার্থগুলো, সেই ক্ষয়জাত পদার্থগুলো নিচু জায়গাতে জমা হয়ে সমান হবে। তো এই উঁচু জায়গা ক্ষয়ে নিচু জায়গাতে পরিণত হওয়া এবং নিচু জায়গা বা যে জায়গাটা ভূমির নিচু অংশ রয়েছে, গর্ত অংশ রয়েছে, সেই জায়গাটা ভরাট হওয়া, এই দুটোকে করে কি হচ্ছে যে পর্যায়ন। কি হবে? এই সামঞ্জস্য আসাকে কি বলে? পর্যায়ন। বাকিগুলো হবে না কেন? স্তূপীকরণ হচ্ছে যে উঁচু হয়ে থাকা, স্তূপীকরণ হচ্ছে এরকম স্তূপ উঁচু হয়ে থাকা। আবহ বিকার কি না, আবহ বিকারের ফলে শিলাখণ্ড ভেঙে যায়, মৃত্তিকা তৈরি হয়, তাহলে বাকি পয়েন্টগুলোর জন্য হবে না। চলে আসছি পরের প্রশ্নে। প্রবল উত্তাল জলরাশি যখন নিচে নেমে আসে তাকে কি বলে? জলের যে গতিপথ, নদীর যে গতিপথ, সেই গতিপথ যদি কোমল শিলায় গঠিত হয়, জায়গাটা ক্ষয়ে যায়, দিয়ে তৈরি হয় জলপ্রপাত। জল উপর থেকে পড়ছে, জলের প্রপাত, জলপ্রপাত। তো সেই জলপ্রপাত অনেক ধরনের হয়। যেমন যদি ধাপে ধাপে নেমে আসে, ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে ধাপে নেমে আসে, তখন তাকে আমরা বলবো কাসকেড। তখন তাকে আমরা কি বলবো? কাসকেড। যদি প্রবল বেগে, উত্তাল বেগে ঝাঁপিয়ে নিচে নামতে থাকে, ভয়ঙ্কর ভাবে নামতে থাকে, তখন তাকে আমরা বলবো ক্যাটারাক্ট। তখন তাকে কি বলবো? ক্যাটারাক্ট। আর এই দুটোই হচ্ছে জলপ্রপাতের ভাগ, জল পড়লেই জলপ্রপাত। তাহলে এটা একটা সাধারণ পয়েন্ট। আর নদী সঙ্গম মানে কি? নদীর সঙ্গম কোথায় হয়? সমুদ্রে। তাকে আমরা কি বলি? মোহনা। তাকে আমরা কি বলি? মোহনা। তাহলে কিন্তু এখানে আমার যে প্রশ্নটা চেয়েছে, প্রবল উত্তাল জলরাশি যখন নিচে নেমে আসে, কি বলবো তখন? তাকে ক্যাটারাক্ট। মনে রাখবে, ক্যাটারাক্ট। ক্যাটারাক্ট হবে, কাসকেড কিন্তু হবে না। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্ন দেখি। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলে? পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলে? দেখো, পাহাড়ে যারা ওঠে, পাহাড়ে যারা যায় শেরপা, তারা কিন্তু এই গভীর গভীর ফাটলের সম্মুখীন হয়। এই গভীর গভীর ফাটলগুলো কিন্তু তাদের দেখতে হয়। তো সেই ফাটলগুলো মানে যখন হিমবাহের মধ্যে অনেকটা টান ধরে, তখন সেই ফাটলগুলো কি হয়? তৈরি হয়। এবার ভালো করে জিনিসটা দেখো, এরকম একটা বড় ফাটল তৈরি হয়, নিচের গভীর ফাটল তৈরি হয়, এবং হিমবাহের নিচ অংশে কিন্তু ছোট ছোট অনেকগুলি ফাটল তৈরি হয়। যেটা অত্যন্ত গভীর ফাটল, তাকে বলে বার্গস্টুন্ড। কি বলে? বার্গস্টুন্ড। কিন্তু নিচের অংশে যে ছোট ছোট ফাটলগুলো দেখতে পাওয়া যায়, গভীর কিন্তু পৃষ্ঠদেশে ফাটলগুলো দেখতে পাওয়া যায়, তাকে কিন্তু বলে ক্রেভাস। কি বলে? ক্রেভাস। তাহলে ফাটল অত্যন্ত গভীর যদি হয়, ঠিক আছে, একদম শুরুতে উপর পৃষ্ঠে, তখন কিন্তু তাকে আমরা কি বলবো? বার্গস্টুন্ড। আর ছোট ছোট ফাটল যদি হয়, কি হবে? ক্রেভাস। এখানে অ্যান্সার কি হয়ে যাবে? ক্রেভাস। কি উত্তর হয়ে যাবে? ক্রেভাস। নুনা টাক হবে না, টাক লেখা আছে, টক্স করলে ভালো হয়। ঠিক আছে? কেন হবে না? কারণ বরফপূর্ণ যে পর্বতের চূড়াগুলো, হিমবাহের চূড়াগুলো, তাকে বলা আমরা নুনা টক্স বলি। অ্যারেট হবে না। অ্যারেট হচ্ছে অনেকগুলি যদি সার্ক গঠিত হয়, তার ফলে মাঝখানে যে সরু অংশটা গঠিত হয়, অর্থাৎ শিরার মতন যে অংশটা গঠিত হয়, তাকে বলা হয় অ্যারেট। তাহলে অ্যারেট হবে না, সার্ক তো হবেই না এখানে। তাহলে ফাটলগুলোকে কি বলবো? ক্রেভাস বলবো। সার্ক কেমন দেখতে হয়? হাতল ছাড়া ডেক বা চেয়ারের মতন দেখতে হয়। হাতল ছাড়া ডেক বা চেয়ারের মতো দেখতে হয়। ওকে, চলে আসছি পরের প্রশ্নতে। 4 নম্বর প্রশ্নে, জিওস্ট্রপিক বায়ু প্রবাহিত হয়। জিওস্ট্রপিক বায়ু প্রবাহিত হয় কোথায়? এরকম প্রশ্নটা ছিল আগের পেজে। দেখো, জিওস্ট্রপিক বায়ু পেজে কিন্তু তোমরা পাচ্ছ। এখানে ছবিটা দেখে নাও। পৃথিবীর একদম উপরের অংশ থেকে শুরু করে
তার এই 18 কিমি এই যে দুটো স্তর এই জায়গাটাকে বলা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, তারপরে জিনিসটা কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার হয়ে যাচ্ছে। তাহলে ট্রোপোস্ফিয়ারের একেবারে উপরের অংশে, যে জায়গাটা আমি লাল করছি একদম উপরের অংশে, আমরা কি দেখতে পাচ্ছি? ট্রোপোস্ফিয়ার। এই উপরের অংশটাকে আমরা, আমাদের এখানে জিওস্ট্রপিক বায়ু প্রবাহিত হয় ট্রোপোস্ফিয়ারের একদম উপরে, মানে ভালো করে বললে হবে ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারে। তাহলে অপশন এ আমাদের অ্যান্সার হয়ে যাবে ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ার। কি অ্যান্সার হয়ে যাবে? ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ার অ্যান্সার হবে, মানে ট্রোপোস্ফিয়ারের উপরে। স্ট্র্যাটোস্ফিয়ার কিন্তু হবে না। স্ট্র্যাটোস্ফিয়ারে কি চলাচল করে? জেট বিমান চলাচল করে। প্রশ্নটা কিন্তু পরের কোনো না কোনো পেজে থাকতে পারে, জেট বিমান চলাচল করে। তো এইভাবে প্রশ্ন সলভ হয়ে যাবে, তোমাদের করাবো, একের পর এক চলতে থাকবে এবং ব্যাখ্যাও করব। তোমরা যদি এরকম ভিডিও আরো পেতে চাও এবং আমাদের সঙ্গে কিন্তু তাহলে জুড়ে থাকতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে হবে, যাতে আরো বেশি সংখ্যক উপকৃত হয়, সবাই জানতে পারে। এইভাবে তো একটা ফ্যামিলি বা পরিবার গড়ে ওঠে, তাই না? আর আমাদের কিন্তু আরেকটি ফেসবুকে পেজ রয়েছে, সেই ফেসবুক পেজ যারা রয়েছে তারা কিন্তু সেখান থেকে ফলো করবে, আমাদের সঙ্গে থাকবে। আর ওখান থেকে যারা রয়েছে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আবার যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু ফেসবুকটাকে ফলো করবে। চলে আসছে এখানে। তাহলে আমাদের চারটে যে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে ট্রোপোস্ফিয়ারটা হলো কেন, স্ট্র্যাটোস্ফিয়ার হলো না কেন? কারণ জিওস্ট্রপিক বায়ু কিন্তু ট্রোপোস্ফিয়ারের উপরের অংশ দিয়ে তীব্র বেগে, গতিবেগটা বলে রাখছি প্রায় 350, কম বেশি হতে পারে, প্লাস মাইনাস 350 কিমি পার আওয়ার বেগে কিন্তু চলতে থাকে। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ু প্রবাহ লক্ষ্য করা যায় না, শান্ত মণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা কি বলি? শান্ত মণ্ডল। এই শান্ত মণ্ডল জন্যই কিন্তু জেট বিমানগুলো চলাচল করে। আচ্ছা, মেসোস্ফিয়ার এই জায়গাটা সম্পর্কে জেনে রাখো, এখান থেকে কিন্তু প্রশ্ন পড়তে পারে। দেখো আমরা করছি একটা পেজ, আজকে আমরা এখন করছি পেজ নম্বর কত বলেছিলাম? 323। কিন্তু আমরা একটু বুদ্ধি দিয়ে করব। কি বুদ্ধি করব? একটা চারটে অপশনকে আলোচনা করব, তাহলে কিন্তু আমি অন্যদের থেকে এগিয়ে যাচ্ছি কিন্তু, তাই না? মেসোস্ফিয়ার কি হয়? শীতলতম স্তর, শীতলতম কিন্তু স্তর কি হচ্ছে? মেসোস্ফিয়ার। উল্কাপিণ্ড এসে কিন্তু এখানেই আত্মহত্যা করে, এই মেসোস্ফিয়ারে এসে কিন্তু আত্মহত্যা করে, শীতলতম স্তরে এসে উল্কাপিণ্ড ছাই হয়ে যায়। আয়োনোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার হচ্ছে কি? আয়ন মণ্ডল। এখানে কিন্তু সবকিছু আয়নিত অবস্থায় থাকে। এর বৈশিষ্ট্য কি? বেতার প্রতিফলন করে, বেতারের প্রতিফলন করে। আর কি হয় এখানে আয়োনোস্ফিয়ারের ক্ষেত্রে? আর কি হয় আয়োনোস্ফিয়ারের ক্ষেত্রে? মেরুজ্যোতি কোথায় দেখা যায়? কোন মণ্ডলের জন্য মেরুজ্যোতি দেখতে পাওয়া যায়? এই আয়োনোস্ফিয়ারের জন্য। বোঝা গেছে? তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারটা লিখে দিয়ে কেন বাদ থাকে? শান্ত মণ্ডল, তাই না? শান্ত মণ্ডল। আচ্ছা, পরের প্রশ্ন, বায়ু মধ্যস্থিত জলীয় বাষ্প, বায়ুর মধ্যে থাকা যে জলীয় বাষ্প যে উষ্ণতায় সম্পৃক্ত হয়, সম্পৃক্ত শব্দের অর্থ কি? সম্পৃক্ত মানে হচ্ছে যতটুকু একটা নির্দিষ্ট আয়তনে বায়ুর মধ্যে যতটুকু জল থাকা দরকার ঠিক ততটুকুই যদি জল বা জলীয় বাষ্প রয়ে থাকে তখন তাকে আমরা বলবো সম্পৃক্ত হয়েছে। তার থেকে যদি বেশি পরিমাণে থাকে বলে অতিরিক্ত, কম থাকলে অসম্পৃক্ত। মূল কথাটা এটা। তো এইটা কখন হয় না? শিশিরাঙ্ক, শিশির জমে, শিশিরাঙ্ক না হলে কিন্তু শিশির পড়বে না, শিশিরাঙ্ক হতে হবে সম্পৃক্ত বায়ু, সেটা হচ্ছে শিশিরাঙ্ক। তাহলে বায়ুর মধ্যে জলীয় বাষ্প যে উষ্ণতায় সম্পৃক্ত হয় সেই উষ্ণতাকে বলে শিশিরাঙ্ক। এরপরেই কিন্তু আমাদের শিশির পড়বে, নাহলে কিন্তু শিশির পড়বে না। বাকি অপশনগুলির সঙ্গে কানেক্টেড নেই। হিমাঙ্ক অর্থাৎ পুরো বরফে পরিণত হবে, তার এখানে আলোচনা নেই। তাপাঙ্ক, সাধারণ উষ্ণতা, এগুলো হবে না, এর সঙ্গে কোনো কিছু সম্পর্কিত নয়। কাছাকাছিও এগুলো ব্যাখ্যা করারও দরকার নেই। চলে আসছি পরের প্রশ্নে। উষ্ণ সমুদ্র স্রোত। এখানে দেখো পাতার উপর শিশির জমেছে, তোমাদের জন্য এগুলো নিয়ে এসে দেখা, এগুলো দেখলেও বুঝতে পারবে, তাই না? দেখো গাছের পাতার থেকে কিন্তু ঘাসের উপর শিশিরটা বেশি জমে। কি বললাম? গাছের পাতার থেকে ঘাসের উপর কিন্তু শিশিরটা বেশি জমে। তোমরা কমেন্টে অবশ্যই লিখবে কেন ঘাসের উপরই শিশির দেখতে পাওয়া যায়। শিশির যে বিন্দু আমরা কিন্তু ঘাসের উপরই সব থেকে বেশি দেখতে পাই, কেন? এটা কেন অবশ্যই জানাবে কিন্তু। চলে আসছি পরের, দেখো উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত। উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত যেখানে মিলিত হয়, উষ্ণ সমুদ্র স্রোত আর শীতল সমুদ্র স্রোত যেখানে মিলিত হয় তাকে কি বলে? চারটে অপশন রয়েছে, হিম প্রাচীর, হিমশৈল, হিমানী সম্প্রপাত, হিমগুল্ম। কি হবে? দেখো উষ্ণ সমুদ্র স্রোত, ছবিতে দেখো উষ্ণ সমুদ্র স্রোত, এই নিচের অংশটা কি? উষ্ণ সমুদ্র স্রোত। আর উপরেরটা কি? শীতল সমুদ্র স্রোত। উষ্ণ এবং শীতল সমুদ্র স্রোত যখন মিলিত হচ্ছে সেই জায়গায় তৈরি হয়েছে হিম প্রাচীর। মনে রাখবে অ্যান্সার কি হবে? কিন্তু হিম প্রাচীর, হিমশৈল হবে না। ঠিক আছে, হিমশৈল হবে না। সমুদ্রে ভাসমান যে বরফের অংশ এখানে কিন্তু হবে না, এটি হবে হিম প্রাচীর। মাথার মধ্যে খুব ইম্পর্টেন্ট জিনিসের লাইনটা। উষ্ণ সমুদ্র স্রোত এবং শীতল সমুদ্র যেখানে মিলিত হচ্ছে কি তৈরি হচ্ছে? হিম প্রাচীর। হিমানী সম্প্রপাত নয়। হিমানী সম্প্রপাত জিনিসটা কি?
কোন একটা বিরাট বরফের চাই ভূমিকম্প বা বিভিন্ন কোনো কারণে নিজের অভিকর্ষজ টানে যখন ছেড়ে পড়ে যাবে, কোথায় পড়বে? সমুদ্রের মধ্যে পড়বে। হিমানি সম্প্রপাত, মানে উপর থেকে পুরো বরফের চাই পড়েছে, তো জিনিসটাকে আমরা বলবো কি? হিমানি সম্প্রপাত। এটা কিন্তু এখানে হবে না, হয়ে যাচ্ছে হিম প্রাচীর। খুব সুন্দর প্রশ্ন। দেখো, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো। ল্যান্ডফিল থেকে আমরা কি জিনিস পাই? শহরের বিভিন্ন জায়গাতে নিচু জায়গা ভর্তি করার জন্য বিভিন্ন ধরনের আবর্জনা সেখানে নিক্ষেপ করা হয়। সেই জায়গাতে আমরা কি জিনিস পাবো? আবর্জনা জায়গা থেকে তো ভালো জিনিস পাবো না। কি গ্যাস পাবো? মিথেন গ্যাস পাবো। মিথেন, CH4। কি পাবো? মিথেন গ্যাস পাবো। মিথেন গ্যাস আমরা ওখান থেকে উৎপন্ন হবে। এছাড়া মিথেন গ্যাসের উৎস আরেকটা জায়গা বলে রাখছি, দেখো খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন জায়গায় পড়ে। ধান ক্ষেত পচে গেলেই হবে, ধান খেতে কিন্তু আমরা এই মিথেন গ্যাসটা পাওয়া যায়। ধান খেতে বা পচা জায়গা, কোনো পচা ডবা, সেসব জায়গাতে কিন্তু যে গ্যাসটা বেরোয় সেটা হচ্ছে মিথেন গ্যাস, যেখানে অগ্নিসংযোগ করলে জ্বলে যেতে পারে। ঠিক আছে, পরের প্রশ্ন চলে আসছি, বাকিগুলো হবে না। যেমন অ্যামোনিয়ার গন্ধ কেমন? কেমন গন্ধ? ঝাঁঝালো। তো সেই গন্ধটা এখানে পাওয়া যায় না। অক্সিজেন তো পেলে ভালোই হতো, অক্সিজেন পাবো না। নাইট্রোজেন, নাইট্রোজেন একটা অপর নাম রয়েছে অ্যাজোট গ্যাস। এগুলো কিন্তু এইভাবেও থাকতে পারে, তোমরা ভয় পেয়ে যেতে পারো, যাতে না পাও তার জন্য আমি লিখে দিচ্ছি অ্যাজোট গ্যাস। ঠিক আছে, কোন গ্যাসকে অ্যাজোট গ্যাস বলে? N2 গ্যাসকে। তাহলে এখানে অপশন থাকতে পারতো অ্যাজোট গ্যাস, থাকুক না, আমি আছি তো, করে দেবো। অক্সিজেন গ্যাস, ঠিক আছে, বা এর একটা রয়েছে যে অম্ল উৎপাদক। কি বললাম? অম্ল উৎপাদক। এটা এরকম ভাবে পড়তে পারে, ভয় খাওয়ানোর চেষ্টা করবে। তো তোমরা ভয় কেন পাবে? তোমরা ভয় পাবে না। ভারত থেকে প্রেরিত একটি কৃত্রিম উপগ্রহ হলো। ভারত থেকে প্রেরিত একটি কৃত্রিম উপগ্রহ হলো কি? দেখো, এইরকম প্রশ্নকে ধরার খুব সহজ উপায় রয়েছে। আমি কিন্তু বাকি অপশনের দিকে যাবোই না। বলে স্যার কেন যাবেন না? আমরা কি করে বুঝবো? দেখো, এর আই ফর হচ্ছে ইন্ডিয়ান বা ইন্ডিয়া শব্দ বোঝায়। ঠিক আছে, আর ফর হচ্ছে রিসার্চ, আর এস ফর হচ্ছে যে, দেখো এখানে ভালো করে জিনিসটা লক্ষ্য করো, এগুলো হচ্ছে না। ঠিক আছে, তো আই রিপ্রেজেন্ট করছে ইন্ডিয়ান। ঠিক আছে, আর এটা হচ্ছে সেন্সর বা সেন্সর বলতে পারো, আর ফর হচ্ছে রিমোট। তাহলে ইন্ডিয়ান রিমোট সেন্সর। তো এটা হচ্ছে কি না, ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহের একটা নাম IRS। এটাই আমাদের অ্যান্সার হবে। তো আমি দাগ দিয়ে দিচ্ছি, এটাই আমাদের অ্যান্সার। বাকিগুলো ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ নয়। নিম্নলিখিত রাজ্য থেকে কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে? নেক্সট কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিত এই যে চারটে যে রাজ্য লেখা রয়েছে, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, বিহার আর উত্তরপ্রদেশ, এদের মধ্যে কোন অংশটাকে ভেঙে তেলেঙ্গানা তৈরি করেছে? খুব ইম্পর্টেন্ট অংশ। ঠিক আছে, তোমরা এটা থেকে কমন পেতে পারো, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, রাজ্য ভাঙার আগে আমি এখানে বলছি রাজ্যটাকে ভাঙছে কেন? রাজ্যটাকে ভাঙছে কেন একটা প্রশ্ন দিলাম তোমাদেরকে, উত্তর আবার কমেন্ট করে জানাবে। আমি কিন্তু দেখবো, প্রত্যেকটা কমেন্ট চেক করবো। আচ্ছা, আর কিসের ভিত্তিতে ভাঙে? কিসের ভিত্তিতে ভাঙে? আমি আগের ভিডিওতে বলেছিলাম, তোমাদের মনে আছে, ভাষার ভিত্তিতে ভাঙে। কিসের ভিত্তিতে ভাঙে? ভাষার ভিত্তিতে ভাঙে। কেন ভাঙে জানাবে। আচ্ছা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, বিহার আর উত্তরপ্রদেশের মধ্যে অ্যান্সার হবে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ AP, অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে এই অংশটা সৃষ্টি হয়েছে তেলেঙ্গানা রাজ্য, তাই তো? চলে আসি পরের প্রশ্নে। ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়। দুবার পেলে প্রশ্নটা। ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়। ঠিক আছে, পশ্চিম দিক থেকে এসে ঝঞ্ঝা, ঝড় বৃষ্টি ঝামেলা করে, পশ্চিম দিক থেকে এসে ঝামেলা তৈরি করে ভারতে। গ্রীষ্মকাল, শরৎকাল, বর্ষাকাল, শীতকাল। দেখো অলরেডি গ্রীষ্মকালে অনেক ঝামেলা লেগে আছে, আর আমি এখানে যাচ্ছি না, তাই জন্য এই পয়েন্টটা হবে না। গ্রীষ্মকালে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় না। আচ্ছা, শরৎকাল আর কোথায় রয়েছে? বর্ষাকাল হবে না, শীতকাল হবে। ব্যতিক্রমী, শীতকালে আমাদের এখানে সাধারণত শুষ্ক হয়, শীতকালে বৃষ্টিপাত হয় না বা ঝড় বৃষ্টি হয় না, কিন্তু মাঝে মাঝে কি হয়, এসে ইনি দেখা দেন পশ্চিমী ঝঞ্ঝা শীতকালে। মনে রাখবে জিনিসটা, পশ্চিমী ঝঞ্ঝা কখন দেখা যায়? শীতকালে। বলার কিছু নেই, চলে আসছি পরেরটা, খুব সোজা। ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় দেখা যায়? ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় দেখা যায়? খুব ভালো একটা প্রশ্ন। এরকম লাল রঙের হয় ল্যাটেরাইট মৃত্তিকা। এই দেখতে পাচ্ছ একটা ল্যাটেরাইট কাঁকড় মৃত্তিকা। যারা বীরভূম, বাঁকুড়ার ওই ওই সাইড দিকটা, অর্থাৎ পুরুলিয়ার সাইড দিকটা, এই জায়গাগুলো থেকে যারা দেখছো ভিডিওটা, তাদের কিন্তু এই ল্যাটেরাইট মাটি থেকে কিন্তু ভালো একটা পরিচিত পাবো। আর ল্যাটেরাইট মাটি যখন জল পড়বে, সেই জিনিসটা কি হয়? লাল দই। আমি জানি রিলেট করতে পারছো যারা যাচ্ছ এখনো মোরামের রাস্তা যদি থাকে তোমাদের ওখানে, লাল দই ব্যাপারটা দেখতে পাবে। আর এটা কিন্তু অনুর্বর মৃত্তিকা। মৃত্তিকা কিন্তু উর্বর নয়, অনুর্বর। এখানে আমার একটা প্রশ্ন রয়েছে, ল্যাটেরাইট মৃত্তিকার এখানে সামনের অংশটা যেটা রয়েছে ল্যাটার, কি বললাম? ল্যাটার। ঠিক আছে, এই সামনের অংশটা ল্যাটার, মানে ল্যাটেরাইট ওই যার নাম থেকে এসেছে। এর অর্থ কি জানো? ইট। কি বললাম? ইট। ইটের মতন হয়, অনুর্বর, তাই ল্যাটেরাইট মৃত্তিকা নাম হয়েছে।
তো এখন প্রশ্ন হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা আমাদের এই ভারতে কোথায় দেখতে পাওয়া যায়? গাঙ্গেয় সমভূমি না, মোটেও না। গাঙ্গেয় সমভূমিতে পলিমাটি দেখতে পাওয়া যায়। কেন ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যাবে? সামান্য জিনিস। আচ্ছা, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে, পশ্চিমঘাট পর্বতে কোথায় পশ্চিমঘাট রয়েছে? চলো এখানে একটা ছবি আঁকি। একদম রাফ একটা ছবি আঁকলাম। এই যে এখানের এই জায়গাটাই রয়েছে আমাদের পশ্চিমঘাট পর্বতমালা। এই পশ্চিমঘাট পর্বতমালা লম্বা রয়েছে, পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢাল রয়েছে। কোনটা? ম্যাপের এই দিকটা কি? পূর্ব দিক, আর এই দিকটা হচ্ছে পশ্চিম দিক। তাহলে পশ্চিম দিকটা কোন দিকটা রয়েছে? পশ্চিম দিকে রয়েছে। অর্থাৎ দেখাচ্ছি এই জায়গাটা আমি হলুদ রং করছি। এই যে জায়গাটা, এই জায়গাটাতে দেখতে পাওয়া যায় হচ্ছে কি আমাদের এই ল্যাটেরাইট মৃত্তিকা। হয়েছে? তাহলে অপশন বি অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। বোঝা গেছে? এখানে কিন্তু এই পশ্চিম ঢাল অংশে কিন্তু এখান থেকে বয়ে আসা বাতাসগুলো কিছুটা ধাক্কা পায়। এছাড়া এই অংশতে কিন্তু উপর দিকে, পর্বতের উপর দিকটা করে, ঠিক আছে, ধাক্কা খায়। আর এখানে কিন্তু চিরহরিৎ কিছুটা বনভূমিও করে দেখা যায়। কারণ সুন্দরবন তো হবে না, কারণ ম্যানগ্রোভ অতি লবণাক্ত মৃত্তিকা হবে, আর মরু অঞ্চলে হবে না। ঠিক আছে, এখানে বালিকা বা বালি দেখতে পাওয়া যায়। তাহলে চারটে অপশন খুব সুন্দর আছে, হবে না। পরেরটাই উত্তরের শ্রীনগর থেকে দক্ষিণের কন্যাকুমারী, একদম উপর থেকে, হ্যাঁ, শ্রীনগর কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারী, তাই না? কাশ্মীর থেকে কন্যাকুমারীকে যুক্ত করা দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম কি? চারটে অপশন রয়েছে। পূর্ব পশ্চিম করিডর, এই চারটে অপশনই কিন্তু মনে রাখবে। এই অপশনগুলো, এই যে পূর্ব পশ্চিম করিডর, সোনালী চতুর্ভুজ, এগুলো কিন্তু ম্যাপ পয়েন্টিং এর জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি জানি তোমরা ম্যাপ পয়েন্টিং এর জন্য অধীর আগ্রহে রয়েছো। আমি কিন্তু শীঘ্রই আসছে, তোমরা একটুক্ষণ আর অপেক্ষা করো। প্রত্যেকটা ম্যাপ পয়েন্টিং পর থাকবে, এবং তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং গুলো যে ভিডিওতে দেওয়া হবে সেই ভিডিওর কমেন্টে কিন্তু পিডিএফ ফাইলটা দিয়ে দেবো তোমাদের জন্য। কি দেবো তো? আচ্ছা, দিয়ে দেবো। সেই জিনিসটা তোমরা ওখান থেকে ডাউনলোড করে কিন্তু ঘরে প্র্যাকটিস করতে পারো, এবং আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্ট চেক করবে, সেখানের পিডিএফ, এই যে পেজটার পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, উত্তরের শ্রীনগর থেকে দক্ষিণের কন্যাকুমারী কে যোগ করে? পূর্ব পশ্চিম করিডোর না। কেন পূর্ব পশ্চিম হবে? উত্তর থেকে দক্ষিণে, প্রশ্নতে বলাই রয়েছে উত্তর থেকে দক্ষিণে, তাহলে পূর্ব পশ্চিম করিডোর কেন হবে? প্রশ্ন বাদ। আচ্ছা, উত্তর পশ্চিম করিডোর, উত্তর থেকে পশ্চিম না, উত্তর পশ্চিম কেন যাবে? সোনালী চতুর্ভুজ না, সোনালী চতুর্ভুজ কেন হবে? সোনালী চতুর্ভুজ কি হবে? সোনালী চতুর্ভুজ কেন হতে হবে? কেন হবে না আমি একটু পরে বলছি। আচ্ছা, এটা কি হবে? এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে অপশনের চারটেই কিন্তু সঠিক নেই। কিরকম? উত্তর মধ্য করিডোর না, এটা হয়ে যাবে উত্তর দক্ষিণ করিডোর। কি হয়ে যাবে? উত্তর দক্ষিণ, তোমাদের টেস্ট পেপারে এটা মিস্টেক রয়েছে, করিডোর। কি বললাম? উত্তর দক্ষিণ করিডোর। এটা আমাদের অ্যান্সার কি হবে? উত্তর দক্ষিণ করিডোর। এবার প্রশ্ন হচ্ছে যে সোনালী চতুর্ভুজটা কেন না বললেন? সোনালী চতুর্ভুজ সমান, সোনালী চতুর্ভুজ থেকে খুব গুরুত্বপূর্ণ একটা রয়েছে। সোনালী চতুর্ভুজ কিসের সঙ্গে জড়িত? সড়ক পথের সঙ্গে জড়িত। সোনালী চতুর্ভুজ কিসের সঙ্গে জড়িত? সড়ক পথের সঙ্গে জড়িত। চারটে যে বড় বড় মহানগর রয়েছে, প্রথমে আসছি কলকাতা, আচ্ছা, তারপর কানেক্ট করছে, তোমরা এইভাবে মনে রাখবে। ঠিক আছে, যে কলকাতা থেকে কলকাতা থেকে তার নিচে চলে এলো কোথায়? চেন্নাই। কলকাতার নিচে চেন্নাই। আচ্ছা, চেন্নাই থেকে উপরে উঠে গেল কোথায়? মুম্বাই। ম্যাপ পয়েন্টিং এ তোমাদের দেখিয়ে দেবো। মুম্বাইয়ের পর চলে গেল আমাদের রাজধানী দিল্লি। তাহলে এই যে বড় চারটে জায়গা, কলকাতা, চেন্নাই, মুম্বাই, দিল্লি, ছয় চ্যানেল বিশিষ্ট যে একটা দীর্ঘ হাই স্পিড লেন রয়েছে, রাস্তা রয়েছে, এই জায়গাটাকে বলা হয় সোনালী চতুর্ভুজ। তাড়াতাড়ি যাতায়াতের জন্য জিনিসটা বানানো হয়েছে, এটা একটা সড়ক পথ। আচ্ছা, এর সঙ্গে আরেকটা প্রশ্ন তোমাদের কাছে ছুড়ে দিচ্ছি, প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে হীরক চতুর্ভুজ। যেমন সোনালী চতুর্ভুজ সড়ক পথের সঙ্গে জড়িত, হীরক চতুর্ভুজ কিসের সঙ্গে জড়িত? বা হীরক রাস্তাঘাট বা পরিবহন কিসের সঙ্গে জড়িত? ক্লিয়ার? এটা কিন্তু জানাবে, আমি কিন্তু দেখবো কজন ঠিক বলছো। পরের এমসিকিউতে চলে আসছি। ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত। ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার কোথায় অবস্থিত? আগের ভিডিওতেও বলেছিলাম, এবারও বলছি, তোমরা কিন্তু খাতায় গবেষণাগারগুলি একটা তালিকার মতন করবে, এ স্তম্ভ বি স্তম্ভের মতো, এ স্তম্ভ আর বি স্তম্ভের মতন করবে। একদিকে লিখবে চা, পাট, ধান, ফসলগুলোর নাম লিখবে, আরেকদিকে কিন্তু তাদের গবেষণাগারের নামগুলো লিখবে। অবশ্যই তোমাদের এটা কাজে দেবে। তাহলে কফি গবেষণাগার চারটে জায়গায় রয়েছে। দেখো, প্রথমে রয়েছে জোরহাট, অসমের জোরহাট। অসমের জোরহাট হবে না অ্যান্সার, তার কারণ অসমের জোরহাট হচ্ছে চায়ের সঙ্গে সম্পর্কিত, চা গবেষণাগার। ঠিক আছে, চা গবেষণাগার। আচ্ছা, তারপরে কি রয়েছে? অপশন বিতে বেঙ্গালুরু, তারপর বেঙ্গালুরু হচ্ছে না, অপশন সিতে চিকমাগালু। এটা আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে কফি
আর কোয়েম্বাটুর হবে না, ঠিক আছে। এগুলো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। কোয়েম্বাটুরকে কি বলা হয়? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। কিন্তু যদি বলে উত্তর ভারতের, তাহলে কিন্তু হবে কানপুর, কানপুর, ঠিক আছে। উত্তর ভারতে বললে কি হবে? কানপুর। দক্ষিণ ভারতের কোয়েম্বাটুর, তাই না? আর যদি কিছু না বলে ভারতের, তাহলে কি, তাহলে কি হবে? আমেদাবাদ হবে। নেক্সট 14 দাগের, পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্প কিন্তু কোনটি? পশ্চিমবঙ্গের বলেছে, ঠিক আছে, পশ্চিমবঙ্গের বলেছে। ভারতের হলে আমরা অবশ্যই বলতাম বেঙ্গালুরু, কিন্তু পশ্চিমবঙ্গ বলেছে। দেখো, দুর্গাপুরকে শিল্পনগরী বলা হয়, তো এখানে কিন্তু শিল্পনগরী বলা হলেও তথ্য প্রযুক্তির সঙ্গে কিন্তু সেরকম যোগাযোগ নেই, ঠিক আছে। লৌহ ইস্পাত শিল্প বা এইটার সঙ্গে যুক্ত খড়গপুর, সেক্টর বি সল্টলেক আর শিলিগুড়ি। আচ্ছা, অ্যান্সার কি হবে বলে দিই। অ্যান্সার হবে সেক্টর বি সল্টলেক, কলকাতা। তো এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র শিলিগুড়িটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ বলে দিচ্ছি এখানে শিলিগুড়ির ক্ষেত্রে তোমাদের ইম্পর্টেন্ট জিনিস দুটো রয়েছে, একটা নয়। একটা হচ্ছে করিডর দেখাতে হবে বা জিনিসটা কি, আর উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। এক্সট্রা তথ্যগুলো দিচ্ছি, এগুলো কিন্তু তোমাদের অন্য, হয়তো আমার এই কথাটাই আবার পরের অন্য পেজে আছে, যেমন এই প্রশ্নটা ছিল। তাহলে এগুলো আমরা একসঙ্গে অনেকগুলো করে নিচ্ছি। তো এই গেল পুরো এমসিকিউ ব্যাপারটা, ঠিক আছে। চলে আসছি পরেরটা। দেখো কি দিয়েছে, শুদ্ধ অশুদ্ধ, শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ। তো এখানে 7টা রয়েছে, চলো দেখা যাক, সবগুলোই করি। বারখান বালিয়াড়ি থেকে শিপ বালিয়াড়ি তৈরি হয়। তো বারখান বালিয়াড়িটা কি না, আধখানা চাঁদের মতন যে বালিয়াড়িটা তৈরি হয় সেটা হচ্ছে যে বারখান, ঠিক আছে। এরকম হয়, আধখানা চাঁদের মতন। এটার বায়ুর গতির যদি পরিবর্তন ঘটে, এটাই এই যে সিংগুলো রয়েছে, হর্ন, এই যে সিংগুলো, এগুলো পরিবর্তিত হয়ে তখন এটা এরকম হয়ে যায়, সরু সরু দুটো, এগুলো তখন হয়ে যায় তরবারির মতন। তাহলে বারখানটাই পরবর্তীকালে বায়ুর প্রবাহ যদি, গতিপথ যদি, বায়ুর গতি যদি চেঞ্জ হয়ে যায়, তখন সেই বারখানটাই পরিবর্তিত হয়ে কি হয়ে যায়, শিপ বালিয়াড়ি তৈরি হয়। তাহলে এটা আমাদের সত্য, তার জন্য আমি রাইটও দিচ্ছি এবং এখানে লিখে দিচ্ছি সু। আচ্ছা, নেক্সট, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলে। অবশ্যই বলে ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা, সত্য কথা এটি। আচ্ছা, এখানে তাহলে এটাও আমরা লিখে দেবো সত্য, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলে। কেন বলে? 2 নম্বরের প্রশ্ন জন্য ইম্পর্টেন্ট, যে ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা কেন বলে না, সূর্য থেকে আসা অতি ক্ষতিকারক একটা রশ্মি ইউভি রে, আল্ট্রাভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি, এই স্তর কি করে, শোষণ করে। যেমন ছাতা আমাদের, পর্দা আমাদের ঘর থেকে আড়াল করে, ছাতা আমাদেরকে আড়াল করে, ঠিক আছে, বৃষ্টি থেকে, রোদ থেকে। সেই রকম ওজোন স্তর কি করছে, আমাদের পৃথিবীকে পর্দা দ্বারা ঢেকে রেখেছে বা ছাতার মতন ঢেকে রেখেছে। তাই এই ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলে, বা আমরা বলতে পারি প্রাকৃতিক ছাতা বলে। এইসবও থাকতে পারে, সৌর পর্দার বদলে কিন্তু ছাতাও থাকতে পারে, প্রাকৃতিক ছাতা, ঠিক আছে। চলে আসছি পরেরটা। ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না। গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না, আমাদের এখানে হয়। সাধারণত বৃষ্টিপাত আমাদের জলবায়ুতে হয়। আমাদের জলবায়ু মানে কোনটা? আমাদের জলবায়ু মানে মৌসুমী জলবায়ু, ঠিক আছে, মৌসুমী। কিন্তু ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না, এটা ভুল, এটা অশুদ্ধ, এটা ভুল, অশুদ্ধ। তাহলে গ্রীষ্মকালে জায়গায় কোনখানে হয়, আমি পাশে উত্তরটা লিখে রাখছি, শীতকালে হয়। ওদের ওখানে আমাদের মতন উল্টো জিনিস, শীতকাল, শীতকালে হয়, গ্রীষ্মকালে হয় না, শীতকালে হয় ওদের ওখানে বৃষ্টি, আর গ্রীষ্মকালটা আমাদের মতন থাকে। আমাদের এখানে শীতকাল যেমন থাকে, ওদের ওখানে গ্রীষ্মকাল, উল্টো ব্যাপারটা, ঠিক আছে। এখানে এর সঙ্গে রিলেটেড একটা প্রশ্ন বলছি, যে ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রতিফলক বৃক্ষ বা প্রধান বৃক্ষ কি হবে? বৃক্ষ, আমি এখানে লিখে রাখছি বৃক্ষ, গাছ, জলপাই। কি বললাম? জলপাই, বৃক্ষ হচ্ছে কি, জলপাই। তারপরে প্রশ্ন, সূর্য, চাঁদ, পৃথিবী সরলরৈখিক অবস্থানকে সিজিকি বলে, ঠিক না ভুল? যারা এর আগের ভিডিওটা দেখছো বা না দেখেছো, দেখে আসবে, দেখবে আমি যেখানে 4টে অপশনকে ব্যাখ্যা করেছিলাম, ঠিক আছে, সেখানে তার মধ্যে একটা অপশন ছিল সিজিকি। আমি কিন্তু ওইখানে সেটি আলোচনা করেছি, এবং এখানে আবার সেই প্রশ্নটা অন্য রূপে চলে এসেছে। সূর্য, চাঁদ, পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিকি বলে, একদম সত্য কথা, এটা শুদ্ধ। সিজিকি বলে। তো সিজিকি এ দন্তেশ্বটা মিনস হচ্ছে কি, মনে রাখবে, দন্তেশ্ব সিজিকি, তার সঙ্গে সংযোগ,
কি বললাম, সংযোগ, সংযোগ লাইন বরাবর সংযোগ হচ্ছে 180 ডিগ্রিতে, তখন চাঁদ সূর্য পৃথিবী তাকে সিজিগি বলে, দন্তেশ্বর সঙ্গে রিলেটেড, এভাবে মনে রাখবে, সিজিগি রিলেটেড কি সংযোগ, রিলেট করে পড়বে, এটার সঙ্গে ওটা ম্যাচিং করে পড়বে, মনে থাকবে। ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসাবে চাষ করা হয়। দেখো আমরা জানি যে শীতকালে যদি চাষ করা হয় রবি শস্য হয়, এটা নিয়ে কোনো ডাউট হবে না, তুমিও জানো আমিও জানি। এখন ডাউট বা সমস্যাটা কি দিয়ে দেখো, রবি শস্য শীতকালে রবি শস্য না, এটা দেখে না ভুল করে রাইট দিয়ে দেবে না, এই জায়গাটা একটু ভালো করে পড়বে, কোশ্চেনকে বারবার ধরে পড়বে। ভারতে অধিকাংশ ধান চাষ হয় না, আরে আশেপাশের জায়গা দেখো কোথায় কখন ধান চাষ করা হয়, বর্ষাকালে ধান চাষ করা হয়, তাহলে রবি শস্য হিসাবে ধান চাষ করানো হয় না, এটা সম্পূর্ণ ভুল, অশুদ্ধ, লিখছি, ঠিক আছে। রবি শস্য কখন হয় না, শীতকালে, হ্যাঁ শীতকালেই লেখা আছে, কিন্তু ধান হয় না, কি হয় রবি শস্য হিসাবে, কি হয়, ডাল চাষ করা হয়, ডাল, শুটি জাতীয় কলাই ডাল এসব চাষ করা হয় রবি শস্য হিসাবে। এটার সঠিক উত্তরটা কি হবে, ধান চাষ কি হয়, ধান চাষ কি হয়, খারিফ শস্য, খারিফ, খারিফ শস্য। শীতকালে হলে রবি শস্য হয়েছে, বর্ষাকালে হলে খারিফ শস্য, আর যদি গ্রীষ্মকালে হয়, গ্রীষ্মকালে হবে জাইদ, আমি এখানে লিখে রাখছি স্টার দিয়ে। গরমকালে যদি হয় বা গ্রীষ্মকালে যদি হয় তখন তাকে বলে বলা হয় জাইদ শস্য। কি বললাম, জাইদ শস্য, গ্রীষ্মকালে হলে, গরমকালে হলে জাইদ শস্য হবে। এটা চলে আসি পরেরটাই, দেখো দু একটা পেজ উল্টাও, সেখানে গিয়ে দেখবে রবি শস্য ফসল হিসাবে কি চাষ করা হয়, প্রশ্ন পেয়ে যাবে। দু একটা পেজ উল্টাও, গরমকালে বা গ্রীষ্মকালে ফসল চাষ করা হয় তাকে কি বলে, বা একটা উদাহরণ এরকম টাইপের পড়ে যাবে, জাইদ পেয়ে যাবে, কারণ তুমি এই পেজটা করে রেখেছো, এর সঙ্গে তুমি একসঙ্গে 4টা-5টা পেজ করে নিচ্ছ, কিভাবে করছো একটা, কিন্তু বুদ্ধি দিয়ে করছো অনেক, তাই না, বুদ্ধি যার বল তার। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ, মোটেই না, হ্যাঁ বাড়ছে, কিন্তু সর্বাধিক জনঘনত্বপূর্ণ পশ্চিমবঙ্গ নয়, এটা অশুদ্ধ। কি হবে, সত্যটা কি হবে, বিহার, সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কি হবে, বিহার, ঠিক আছে। আর জনসংখ্যা হিসেবে যদি বলি তাহলে ইউপি, উত্তরপ্রদেশ, ঠিক আছে। জনঘনত্ব যদি বলে বিহার, না হলে ইউপি হয়ে যাবে, জনসংখ্যার দিক থেকে হলে ইউপি হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি পরেরটা, উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়। কই, স্যাটেলাইট ইমেজ, তুমি তোমার ফোনের যদি স্যাটেলাইট ইমেজ দেখো, সেখানে কিন্তু কোনো প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় না, সেখানে কি ব্যবহার করা হয়, সেখানে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি দেখানোর জন্য কি ব্যবহার করা হয়, রং, বিভিন্ন ধরনের রং ইউজ করা হয়, রং ইউজ করা হয়, তার মধ্যে কিছু ছদ্ম কালার, মানে অরিজিনাল কালারের সঙ্গে ম্যাচিং করে না তেমন কালার, এখানে ফলস কালার ব্যবহার করা হয়। বিভিন্ন চিহ্ন তো আমাদের প্রতীক চিহ্ন টোপো শিটে দেখানো হয়, টোপোগ্রাফিক্যাল ম্যাপ, ঠিক আছে, টোপো ম্যাপে দেখানো হয়, বিভিন্ন প্রতীক চিহ্ন টোপো ম্যাপে দেখানো হয়, রং দেখানো হয় কোথায়, উপগ্রহ চিত্র। তাহলে এটা একদম পুরোপুরি ভুল লেখা রয়েছে, এটা অশুদ্ধ, লিখে রাখলাম এখানে, বোঝা গেছে, সবগুলো ব্যাখ্যা করে বললাম। চলে আসছি পরের পেজে, দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখ এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, তুমি একটা কথা শুনলে যদি তোমার সেটা উপযুক্ত শব্দ হয়, ওই শূন্যস্থানের সঙ্গে ম্যাচিং করে, তাহলে তুমিও নাম্বার পাবে, তোমার বন্ধু আরেকটা জিনিস করেছে তাও ওর সঙ্গে ম্যাচিং হয়েছে সেও পাবে। ধরো বললে উদাহরণ যে শীতকালে চাষ করা হয় যে শস্য, উদাহরণ তুমি একটা উদাহরণ দিয়েছো, সেও একটা উদাহরণ দিয়েছে, দুটো উদাহরণই ঠিক আছে, তাহলে দুজনেই নাম্বার পাবে। প্রথমে একটা লম্বা ড্যাশ দিয়েছে, দিয়ে বলেছে নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত। বারবার বলি আমি, মিয়েন্ডার মানে কি, সাপের মতন বিনুনি নদী, আঁকা মাকা নদী। এই আঁকা মাকা নদীর নামটা আঁকা মাকা না বলে মিয়েন্ডার হয়েছে, তার কারণ তুরস্ক যেতে হবে তোমাকে। কোথায় যেতে হবে, তুরস্ক। তুরস্কের একটা নদী রয়েছে আঁকা বাঁকা নদী, নদীটা এরকম এরকম নদী, তাই না, জিলেপির প্যাঁচ, তোমরা আবার ভুলে দাও না, ঠিক আছে। এইরকম একটা বাঁকা নদী রয়েছে, আঁকা বাঁকা নদী, সেই নদীটার নাম হচ্ছে, সেটারও নাম হচ্ছে মিয়েন্ডার। তুরস্কের মিয়েন্ডার নদীর নাম অনুসারে এখানে তুরস্ক লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তুরস্কের যে মিয়েন্ডার নদী রয়েছে, ঠিক আছে, সেই নাম অনুসারে বাকি সব নদীকে এরকম বাঁকগুলোকে মিয়েন্ডার বলে, নদীর নামই মিয়েন্ডার। খুব সোজা প্রশ্ন, বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে কি বলে? আমাদের এইখানে মানে কোথায়, আমার এখানে নয়, আমাদের পুরো এখানে অর্থাৎ ট্রোপোস্ফিয়ারে আমরা রয়েছি। এমন অঞ্চলে কি হয়, ভূমি থেকে যতই তুমি উপরে উঠতে থাকো, ততই কিন্তু উষ্ণতা কি হয়, কমে যায়। এর জন্য পর্বতের চূড়ায় আমরা বরফ দেখতে পাই। কত কমে? প্রতি 1000 মিটার বা 1 কিমিতে
5°C করে কমতে থাকে। আমি এখানে লিখে রাখছি LAPS ল্যাপস রেট। ল্যাপস রেট বলা হয় ওই জিনিসটাকে বলা হয় ল্যাপস রেট, অর্থাৎ ল্যাপস হচ্ছে যত উপরে উঠছো তত উষ্ণতা কমছে। 6.5°C পার কিমিতে কমতে থাকে, 1 কিমিতে 6.5°C কমতে থাকে। তো ঠিক আছে, এটা আমাদের নিয়ম। তারপর তুমি ট্রোপোস্ফিয়ার পেরিয়ে তুমি স্ট্র্যাটোস্ফিয়ারে গেলে, স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু আবার বাড়তে থাকে। এটা এখান থেকে উষ্ণতা কমতে 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 একদম শেষ সীমা, ট্রোপোস্ফিয়ারের শেষ সীমা কি বলেছিলাম ট্রোপোপজ, পজ মানে থেমে যায়, সেখানে কিন্তু উষ্ণতা কোথায় গিয়ে পৌঁছায় -56°C পৌঁছে যায়। এবার -56, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ লাইন, ট্রোপোপজে কত থাকে -56। এটি -56 উপর দিকে আবার বাড়তে শুরু করে, বাড়তে বাড়তে কত হয় জানো 0, হ্যাঁ বাড়তে -56 কমলো, -55 কমলো, -54 করতে 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 একসময় 0 হয়। 0 কোথায় হয় স্ট্র্যাটোপজে। এই দুটো লাইন খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের প্রশ্নতে আসি, বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে কি বলে? বৈপরীত্য উষ্ণতা। ঠিক আছে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি, উচ্চতাও বৃদ্ধি পাচ্ছে, উষ্ণতাও কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। একে বৈপরীত্য কোথায় দেখতে পাওয়া যায়? যদি কোনো পাহাড় পর্বত অঞ্চলে ইউ আকৃতির ভূমিরূপ থাকে, সেই ইউ আকৃতির ভূমিরূপ অঞ্চলে আমাদের এই জিনিসটা দেখতে পাওয়া যায়। চলে আসছি পরেরটাই, মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ ড্যাশ। মেঘালয় মালভূমি, মেঘালয় মালভূমিতে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা। মেঘালয় মালভূমিতে কি হয়, ওই মালভূমির ওখানেই মালভূমির এক জায়গা রয়েছে, সেটা হচ্ছে মৌসিনরাম চেরাপুঞ্জি, যেখানে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। কারণ 3টে পর্বত রয়েছে, গারো, খাসি, জয়ন্তিয়া। সেখানে মৌসুমী বায়ু মানে বঙ্গোপসাগরের যে স্রোত, সেই জলীয় বাষ্পপূর্ণ একেবারে একদম রেডি বৃষ্টি হবে আর কি, সেই জলীয় বাষ্পপূর্ণ বায়ু ওই পর্বতে গিয়ে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে উপরে উঠে যায়, দিয়ে প্রচুর বৃষ্টিপাত, এই ধরনের বৃষ্টিপাতকে বলে শৈলক্ষেপ বৃষ্টি, বৃষ্টিপাত ঘটায়। সে ঠিক আছে, কিন্তু সর্বোচ্চ শৃঙ্গের নামটা কি হবে? সর্বোচ্চ অংশের নাম শিলং, যেখানে বৃষ্টি হয় না, শিলং পিক বা শিলং যে জায়গা রয়েছে যে পর্বত তার উপরের অংশটা, এখানে কিন্তু বৃষ্টিপাত হয় না। প্রশ্নটাই কেন বৃষ্টিপাত হয় না? গারো, খাসি, জয়ন্তিয়া, চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়ে গেল, ঠিক ওইটি অতিক্রম করার পর তার বিপরীত ঢালে এটি রয়েছে, উঁচু হোক সব ঠিক আছে, কিন্তু এখানে যখন জলীয় বাষ্পপূর্ণ বাতাস আসেই না তো, আরে উপর ওইদিকে সব ঢেলে দিয়েছে, ফাঁকা বাতাস আছে, জলীয় বাষ্প নেই, বৃষ্টিপাত হয় না, বোঝা গেছে তো, অনুপাত ঢাল। তো এটা হচ্ছে সর্বোচ্চ অংশ। পরেরটা, যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে ড্যাশ বলে। যারা মিশে যায় জৈব ভঙ্গুর বলে তাদেরকে। যেসব জিনিস মিশে যায় কি বলে তাকে? জৈব ভঙ্গুর। কি বললাম? জৈব ভঙ্গুর। পদার্থ ভেঙে যাচ্ছে, মিশে যাচ্ছে, তাকে বলছি জৈব ভঙ্গুর। ভঙ্গুর মানে ভেঙে যায়। ইংরেজিতে বলা হয় বায়োডিগ্রেডেবল। কি বলা হয়? জৈব ভঙ্গুরের জায়গায় বায়োডিগ্রেডেবল। এটা প্রশ্ন আসতে পারে যে জৈব ভঙ্গুর কাকে বলে বা বায়োডিগ্রেডেবল পদার্থ কাকে বলে। তখন এই লাইনটা অ্যান্সার হবে, যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি, বাতাসের সঙ্গে মিশে যায় তাকে জৈব ভঙ্গুর বলে। একটা উদাহরণ দাও তো। মানুষের তৈরি করা যদি বলি একটা জৈব ভঙ্গুর পদার্থ, সেটা হচ্ছে কাগজ। ঠিক আছে, মিশে যায় আমাদের, মিশে না। বিভিন্ন প্লাস্টিক রয়েছে, এগুলো মেশে না, জৈব ভঙ্গুর নয় এগুলো। দক্ষিণ ভারতের আবার দিচ্ছে, দেখো একটু আগেই বললাম দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, আলোচনা বলছিলাম না, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর। যদি বলে উত্তর ভারতে তাহলে কি বলেছিলাম? কানপুর। আর শুধু ভারতের বললে কি হবে? আহমেদাবাদের ম্যানচেস্টার। ঠিক আছে, চলো পরেরটা দেখি। শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত হয়। কি বেরায়? প্রচুর পরিমাণে CFC। KFC ভাই, আরে না সেটা না, সেখানে হবে CFC, ক্লোরোফ্লুরোকার্বন। কি বললাম? ক্লোরোফ্লুরোকার্বন, ক্লোরোফ্লুরোকার্বন, ক্লোরোফ্লুরোকার্বন। এর একটা উপাদান রয়েছে Cl। কি বললাম? ক্লোরিন। এই Cl কিন্তু ওজনকে ভাঙতে পারে।
খুবই খতরনাক একটা গ্যাস সিএফসি, বোঝা গেছে তো? লক্ষ লক্ষ ওজনকে ধ্বংস করে দেয়, যে ধ্বংস চোখে দেখলে কাঁদবে তোমরা। আর আমরা যে বডি স্প্রে ইউজ করি সেই বডি স্প্রের মধ্যে কিন্তু এই ব্যাটা থাকে সিএফসি। ক্লিয়ার? পড়তে পারে কিন্তু এগুলো সবই। সমুদ্র জলরাশির একই স্থানে উল্লম্ব সঞ্চালনকে কি বলে? এক স্থানে এভাবে যদি ওঠানামা করে তাহলে তাকে কি বলে? কি আর বলে? সমুদ্র তরঙ্গ বলে। সমুদ্র তরঙ্গ। তরঙ্গ মানে কিন্তু এগিয়ে এগিয়ে যাবে না, এক স্থানে ওঠানামা করবে, এই জিনিসটাকে বলা হয় সমুদ্র তরঙ্গ। সমুদ্রে হয় বলে সমুদ্র তরঙ্গ, না হলে অন্য কিছু হতো, তাই না? একটা তরঙ্গ এভাবে ওঠানামা করে, এভাবে ওঠানামা করে, এভাবে ওঠানামা করে, এটা তার তরঙ্গের কি বলা হয়? তরঙ্গ দৈর্ঘ্য। চলে আসি পরেরটা। বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। খুব সুন্দর থাকে এগুলো, তোমাদেরকে ফুল এই নাম্বারগুলো, এই জায়গাগুলোতে নাম্বার পেতে হবে। টোটাল নাম্বারের মধ্যে একটাও ছাড়া চলবে না, এবং আমি ছাড়তে দেবো না, কথা দিচ্ছি। বাম দিকের সঙ্গে ডান দিক মেলাবো, চলো মেলানো শুরু করো। প্রথমে কি রয়েছে? ম্যাটারহর্ন, দ্বিতীয়তে রয়েছে কাতার, তারপর রয়েছে খাড়ি, তারপর গ্র্যান্ড ক্যানিয়ন। আগে তুমি কি করবে? যেগুলো তোমার পরিচিত নাম, যেগুলোকে তুমি শুনেছো, সেগুলোর সঙ্গে ম্যাচিং করবে, তারপর লাস্টে দেখা যাবে কি হয়। যেমন তোমাদের সব থেকে পরিচিত জিনিস গ্র্যান্ড ক্যানিয়ন, তাই না? গ্র্যান্ড ক্যানিয়ন। তো গ্র্যান্ড ক্যানিয়ন কার সঙ্গে মিলবে? এটা কলোরাডো নদী, এর সঙ্গে মিলে যাবে, কলোরাডো নদীর সঙ্গে মিলে যাবে। তাহলে আমি এখানে লিখে রাখলাম 2.4.4, বা এখানে আমি একটা দাগও দিয়ে রাখলাম, হয়ে গেল গ্র্যান্ড ক্যানিয়ন। ক্লিয়ার? কালি চেঞ্জ করে নি। কাতার, তারপরে পরিচিত জায়গা হচ্ছে কাতার। কোথায়? মিশর। কাতার কোথায় মিলবে? মিশরে মিলে যাবে। কাতার কোথায় মিলবে? মিশরে। 2.4.2 কাতার কোথায় হবে? মিশরে মিলে যাবে। নেক্সট, এরপর আসবো খাড়ি। কি আসবো? খাড়ি। খাড়ি কোথায়? খাড়ি কোন জায়গা হয়? নদীর যেখানে মোহনাটা অনেকটা চওড়া হয়। যদি এটা নদীর মোহনাটা, এই জায়গাটা যদি অনেকটা চওড়া হয়, সেই জায়গাতে এই এই আকৃতির একটা অংশ থাকে, সরু হয়ে নিচে ঢুকে গেছে, চওড়া হয়ে তারপর সরু হয়ে গেছে, এই অংশটাকে বলা হয় খাড়ি। ঠিক আছে? তাহলে এটা কার সঙ্গে সম্পর্কিত? এই যে প্রশস্ত নদী মোহনার সঙ্গে সম্পর্কিত, এটা হচ্ছে 2.4.3। আচ্ছা, আর একটা কালি নেব। এবারে রইল পড়ে কি? ম্যাটারহর্ন। তোমার এটা সব থেকে অসুবিধা যদি থাকে তাহলে তুমি কি করবে? ওটা সবার লাস্টে করবে। তাহলে কি হবে? আল্পস পর্বতের সঙ্গে মিশে যাবে, আল্পস পর্বতের শৃঙ্গ এটা একটা, এটার সঙ্গে মিশে যাবে। এটা লিখবো 2.4.1। তো এই হলো বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাও সম্পূর্ণ। ক্লিয়ার? তো এই পেজটা এইটুকুনি আছে, এই পেজটা এইটুকুনি রয়েছে। এবার তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পেজ নিয়ে। তোমরা ততক্ষণ সঙ্গে থাকো, প্র্যাকটিস আরো জোরদার করো। কারণ দেখো, তোমাদের যুদ্ধটা কার? যুদ্ধটা কার? আমার না, তোমার। হ্যাঁ, তোমার সঙ্গে আমি লড়ছি, আমি তোমার হয়ে লড়বো, ঠিক আছে, কিন্তু লড়তে হবে কার? তোমাকে। তোমারই যুদ্ধ। সময় মাত্র কয়েকদিন রয়েছে, কাউন্টডাউন শুরু করো, ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখো আর কদিন কি করলাম। ঠিক আছে? আর একটা কথা শেষে আমি বলেছিলাম যে অবশ্যই যে কোন সময় কোন জিনিসটাকে বা টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবে সেই জিনিসটাকে দেখো। সাধারণ সময় এভাবে তোমরা জিনিসটাকে প্র্যাকটিস করতে পারো, প্রয়োজনে চেঞ্জ করতে পারো। কীরকম? ম্যাথ সকালবেলায় ফ্রেশ মাইন্ড একদম ম্যাথ শুরু করবে। যাদের ম্যাথ ঠিক আছে করবো না, ফিজিক্যাল সায়েন্স করবে। ফিজিক্যাল সায়েন্স ম্যাথ কিন্তু সকাল দিকে রাখবে। আচ্ছা, তারপর যেগুলো লিখতে হয় আর্টসের দিকে সাবজেক্টগুলো, জিওগ্রাফিকে রাখবে রাতের দিকে রাখবে, বাংলা, ইংরেজি, ইতিহাস এগুলো রাতের দিকে রাখতে পারো। আর দুপুরবেলাটা অবশ্যই অনেকে অঙ্ক করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু রাইটিং প্র্যাকটিসগুলো করবে, বিভিন্ন বাংলা ইংরেজি রাইটিং প্র্যাকটিসগুলো করবে। এইভাবে সময়টাকে তোমরা ভাগ করে নেবে। মানে ফ্রেশ মাইন্ডে কিন্তু তোমাদের ফিজিক্যাল সায়েন্স ম্যাথ সকাল দিকে রাখলে, জিওগ্রাফি ইতিহাস এগুলো কিন্তু রাতের দিকে রাখলে, বাংলা ইংরেজি তুমি দুপুরে রাখতে পারো। আর হ্যাঁ, টেস্ট পেপার সত্য করছো, সবাই করছো, এটা কিন্তু যে করে না সে কিন্তু পস্তায়। আরেকটা জিনিস না করলে কিন্তু সবাই পস্তায়, কি বলো তো? টেস্ট পেপার করার সঙ্গে সঙ্গে তোমার যে টেক্সট বুকটা রয়েছে সেটাকেও কিন্তু তোমাকে পড়তে হবে। তোমার যে টিউটরটা পড়িয়েছেন যে খাতাগুলো, সেগুলোও পড়তে হবে। শুধু টেস্ট পেপার ব্যাপারটা করলেও চলবে না, ওইগুলোকেও পড়তে হবে সঙ্গে, এগুলোর সঙ্গে তোমাকে সবকিছু সেই টাইমটাকে মেনটেন করতে হবে। তবে তোমরা যদি চাও কমেন্টে জানাবে যে স্যার একটা রুটিন বানিয়ে দেন আমাদের জন্য, ঠিক আছে? আমি কিন্তু ভেবেচিন্তে তোমাদের জন্য একটা রুটিন দিয়ে দেবো, সেটাও তোমরা কমেন্টে পেয়ে যাবে, ওখানে গিয়ে দেখবে পিডিএফ পাবে, সেখানে রুটিনটা দেওয়া থাকবে অবশ্যই। চলো টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে।